স্বাগত জানাচ্ছি পাবলিক টকে। জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ, ভোটাধিকার এবং ক্ষমতায়ন নানা বিষয় নিয়ে কথা উঠছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকের পাবলিক টকে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী, ফেমিনিস্ট রাইটার এবং জেন্ডার বেসড ভায়োলেন্স স্পেশালিস্ট মুশফিকা লাইজু। মুশফিকা লাইজু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং আপনার মাধ্যমে দর্শকদেরও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি আপনার একটা লেখা দেখলাম, আসলে এই এবারকার যে নির্বাচন হচ্ছে সেটা আমরা দেখতে পেলাম যে 51টি দলের মধ্যে 30টি দল কোন ধরনের নারী প্রার্থী দেয়নি, এবং আপনি একটি এই নির্বাচনে নারীদের সম্পৃক্ততা নিয়ে একটি আর্টিকেল লিখেছেন। তো আমার প্রথম প্রশ্ন যেটি, যে 51টি দলের মধ্যে 30টিতেই কোনো নারী, একজন নারীও প্রার্থী নেই, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আসলে বিষয়টি এখন খুবই কন্টেম্পোরারি, একদম চলছে, সমকালিক একটি প্রশ্ন এটা, কিন্তু বিষয়টির রুট আসলে অনেক ভিতরে। আপনি জানেন, বাংলাদেশের মতন একটি পুরুষতান্ত্রিক শাসিত রাষ্ট্র কাঠামোর মধ্যে নারীকে সবসময় দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা অনমানুষ হিসেবে দেখা হয়। তো সেই যে চলমান প্রক্রিয়া, স্বাধীনতার এত বছর পরে সেই প্রক্রিয়া আসলে আমরা ভাঙতে পারিনি, বা সেই ব্যারিয়ারটা আমরা ভাঙতে পারিনি, ভাঙতে চাইনি, যাতে না ভাঙুক সেই প্রসেসের মধ্যেই আমরা ছিলাম, প্রক্রিয়াটা ছিল। তো এখন যে আগামী নির্বাচন হচ্ছে, সেখানে 51টি দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে 20 জন নারী প্রতিনিধি দেয়নি। এটা খুবই বাংলাদেশের পরিপ্রেক্ষিত বিচারে খুবই স্বাভাবিক, কারণ এই সব জনগোষ্ঠীর যে কমিটিগুলো, যে রাজনৈতিক যে কমিটি থাকে, সেই সব প্রথম একদম সর্বোচ্চ সেন্ট্রাল কমিটি থেকে যে একদম নিচের লেভেলে যে উপজেলা বা যে জেলা কমিটিগুলো, সেই কমিটিগুলোর মধ্যেই কোনো নারীর উপস্থিতি নেই। সো আর এটা একটা কারণ। আর দ্বিতীয়ত হলো, বেশিরভাগ দেখেছি আমরা এবার যারা অংশগ্রহণ করেছে তারা কিছুটা কেউ পুরোপুরি ধর্মভিত্তিক, কেউ হালকা ধর্মভিত্তিক, কেউ নীরবে ধর্মভিত্তিক। তো ধর্ম নারীদের এই সচলতা বা মোবিলিটিকে আসলে সাপোর্ট করে না, এবং এইটা করে না বিধায় তাদের মানসিক গঠনটাও ওরকম নয় যে আমরা একটা নির্বাচন করছি, জাতীয় নির্বাচন, এবং নারী পুরুষ উভয়ই আমরা বাংলাদেশের নাগরিক। এবং আপনি এটা জানেন যে নারী ভোটার এইবার একটু সংখ্যায় বেশি এবং নারী জনসংখ্যাও বেশি। আমরা গত যে আদমশুমারি হয়েছে সেখানে তো এই অর্ধেকের বেশি, সে সামান্য অল্প হলেও জনসংখ্যাকে পুরো বাদ দিয়ে ব্লাইন্ডলি একদম অন্ধভাবে যে নির্বাচনটা হচ্ছে এবং তাদের সম্পৃক্ত না রেখে যে নির্বাচনটা হচ্ছে, এটা আসলে ভয়ঙ্কর। কারণ এইটার ভবিষ্যৎ আমি একদম ভয়ঙ্কর এবং ভয়ানক দেখি। কারণ একটি নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধিত্ব আমরা নিয়ে আসবো আগামী সংসদে বা আগামী রাষ্ট্র পরিচালনা যারা করবে, সেইখানে যদি নারী না হয়, নারীর হয়ে সিদ্ধান্তটা আসলে কে নেবে? নারী ইস্যুগুলো, যেটা সাধারণত নাগরিক ইস্যু, ঠিক আছে, কিন্তু নারী ইস্যুগুলির জন্য যদি নারী সম্পৃক্ত না থাকে সিদ্ধান্ত নেবার জায়গায়, তখন আসলে সিদ্ধান্তগুলো কে নেবে? তাহলে আবারও সেই পুরুষ প্রতিনিধিরাই নেবে, আবারও সেই পুরুষ প্রতিনিধিরাই অর্ধ এবং ভগ্নাংশ সিদ্ধান্ত নিবে, যে সিদ্ধান্ত আসলে মূলত আসলে কোনো কাজেই লাগবে না নারীদের জন্য। এবং নারীদের জন্য আইন, নীতিমালা এবং যে সকল সুবিধাদি রাষ্ট্র দিয়ে থাকে, সেই সুবিধাগুলো থেকে নারীরা আবার বঞ্চিত হবে। সুতরাং এটা একটি, আমি এক কথায় মনে হয় একটি ভয়ানক চিত্র আগামী নির্বাচনে, নারীহীনতা নিয়ে যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ, আপনি খুব সুন্দর বলেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে বাংলাদেশে তো ধরেন এই যে পুরুষ যারা নির্বাচন করছে তাদের ক্ষেত্রেও যদি বলি, ধরেন বাংলাদেশে যেহেতু একটি নিয়মতান্ত্রিক না, এখানে মানে অনেকটা এরকম যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট স্টাইলটা এরকম। তো তার মানে হচ্ছে ছেলেদেরও ধরেন নির্বাচনে অনেকেই ধরেন একই জায়গায় অনেকে আছে নমিনেশন পাচ্ছে না, তারা বিকল্প ভাবে দাঁড়াচ্ছে, অর্থাৎ স্বতন্ত্র দাঁড়াচ্ছে, অর্থাৎ নিজের অধিকারটা নিজে যে আদায় করে নেওয়া সেই বিষয়টা রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে নারীদের বাংলাদেশের রাজনীতিতে
মানে কতটুকু জনসম্পৃক্ত করা গেছে, মানে কতটুকু সম্পৃক্ত করা গেছে, বা সম্পৃক্ত না করা গেলেও আসলে কেন করা গেল না, বা এই যে দীর্ঘ সময় কোথায় কোথায় সমস্যা থাকলো এই সম্পৃক্ত না করার কারণে বা না বাড়ার কারণে, সেই জায়গাটা যদি একটু বলেন। এবং কেন এই যে আমি যেটা বললাম যে যেমন স্বতন্ত্র যে আমি দাঁড়াবো, সেই জায়গাটাও আমরা করতে পারি না, সেই জায়গাগুলো যদি একটু বলতেন, আপনি নোট করতেন আর কি। আহ, ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এটা। সেটা হলো যে সম্পৃক্ত করা, আপনি দুই দুই ধরনের যে মানুষকে, দুই নারী এবং পুরুষ, এই মানুষকে আমি একটা সহজ উদাহরণ দেই, কারণ আমি একজন জেন্ডার স্পেশালিস্ট। আমি নারী পুরুষের বৈষম্য নিয়ে কাজ করি, এটা আমার পেশা। তো আপনি যখন কোনো একটি রেসের মাঠে, আমি সহজ করে বলি, আপনি দৌড় প্রতিযোগিতায় দুইজনকে নিয়ে আসবেন, একটা অ্যালাইনমেন্টে দাঁড় করাবেন। তো তখন আপনাকে দুজন সমদক্ষ, সমানভাবে দৌড়তে পারে এমন দুইজন মানুষকে আপনি অ্যালাইনমেন্টে নিয়ে আসবেন, যে এবার তুমি দৌড়ো, তোমরা সমান আছো বুদ্ধিতে, শিক্ষায়, বৃত্তিতে, সাহসে, দেন তোমরা দৌড়াও, এই দৌড়ের মধ্যে তোমরা কে ফার্স্ট হবে। সেরকম যেমন একটি শ্রেণীকক্ষে যখন সকল শিক্ষার্থী থাকে, নারী পুরুষ মিলিয়ে, তখন একটা পরীক্ষা হয়, পরীক্ষা পদ্ধতির মধ্যে তারা আসলে জানে যে কে প্রথম হবে, কে দ্বিতীয় হবে, কার মেধা কেমন। তো বাংলাদেশের নারীদের অবস্থান এবং অবস্থা, আমি দুটা জিনিস বলতে চাচ্ছি এখানে, কন্ডিশন এবং পজিশন। অবস্থাটা এরকম হয়েছে যে আমরা তো তাদের একটি অ্যালাইনমেন্টই আনতে পারিনি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। তারা যে দৌড়বে আপনাদের সঙ্গে একই মনোভাব নিয়ে, একই শক্তি সাহস নিয়ে, সেই জায়গাটা আমরা তাদের জন্য তৈরি করিনি। আপনি দেখবেন, উদাহরণ পিছনে যেতে হয়, নারী নীতিমালা 2011 সালে হয়ে আছে, আজকে 25 সাল, আমরা নারী নীতিমালাটাকে আইনে পরিণত করতে পারিনি। আমরা অভিন্ন পারিবারিক আইন, নারীর জন্য একটা আইন, পারিবারিক আইনগুলো পুরুষের জন্য একটা আইন, যেমন বিবাহ আইন, যেমন সম্পত্তি অধিকার আইন, অভিভাবকত্ব আইন, এই ধরনের যে খুবই বেসিক অধিকার ভিত্তিক যে আইনগুলো, সেগুলো আমরা অসম করে রেখেছি। তো একজন নারীকে আপনি কিভাবে আশা করেন এত প্রতিবন্ধকতা ডিঙিয়ে সে পুরুষের সঙ্গে সমান দক্ষতায় নির্বাচনে অংশগ্রহণ করবে? সেটা তো সম্ভব নয়। তো নারীরা যদি বলেন পিছিয়ে পড়ে আছে, না, আমি মনে করি রাষ্ট্র তাদের পিছিয়ে রেখেছে, এবং রাষ্ট্রযন্ত্র একটি পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। তো একটি পুরুষতান্ত্রিক রাষ্ট্র কাঠামো একজন নারীর অধিকারকে কখনো স্বীকার করে না, প্রকাশ্যে বলে হয়তো সমবেদনা নেওয়ার জন্য বা আন্তর্জাতিক ফোকাসের জন্য, কিন্তু সত্যিকার অর্থে তারা নারীকে সেই সমান জায়গাটা দেয়নি, সমান সুবিধাটা দেয়নি, নাগরিক হিসেবেই নারীকে দ্বিতীয় শ্রেণী করে রেখেছে। তো অসম শক্তি, সাহস এবং শিক্ষার বলয়ে একজন নারী সমান দক্ষতা একজন পুরুষের সঙ্গে এইখানে এসে প্রতিযোগিতা আসলে করতে পারবে না। সেজন্যই আসলে আমরা করতে পারিনি, রাষ্ট্র তাদের সঠিকভাবে সম্পৃক্ত করেনি। ধন্যবাদ। সেটা তো একটা, আসলে আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, রাষ্ট্রীয় সম্পৃক্ত করেনি। কিন্তু এই যে ধরেন দীর্ঘ সময়ে আসলে যেমন আমরা কোনো একটা যখন প্ল্যান করি, নর্মালি যেটা থাকে যে প্ল্যানটা যখন সাকসেসফুল হচ্ছে না, অর্থাৎ আমি একটা গোলে যেতে চাচ্ছি, তো সেটা কিন্তু আমরা পরিবর্তন করি, আমরা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন করি। তো আমার এইখানে আপনার সাথে যে বিষয়টি মানে আমার কথা সেটা হলো যে এই যে ধরেন কোটা কিংবা মনে করেন সংরক্ষণ পদ্ধতি, মানে আপনার সংরক্ষিত বিষয়, এগুলো দিয়ে কি আসলে অধিকার আদায় হবে কিনা, বা অধিকার আদায়ের জন্য আসলে কি ধরনের পরিকল্পনা ভবিষ্যতে নেওয়া দরকার, বা এই যে ধরেন এই বর্তমান সিচুয়েশনকে মাথায় রেখেই আসলে কিভাবে এগোনো দরকার, বা কিভাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করা দরকার, সেই বিষয়টি যদি আপনি একটু বলতেন। দেখুন, আমরা এমন একটি সময় এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি, অবশ্যই এটা সেকেন্ড কোশ্চেনের সঙ্গে খুবই পরিপূরক একটি কোশ্চেন, যে আসলে এখন আমরা যাই করি, যাই পরিকল্পনা করি, বিশেষ করে এইবার নির্বাচনে কিছু ফলপ্রসূ হবে না, আগামী দিনের কথা বলতে পারেন। আর কোটার কথা যেটা বলেছেন, এটা খুবই স্বাভাবিক, আমি খুবই সাধারণ মানুষদের বলতে শুনি, তাইলে আবার কোটা কেন, তাইলে আবার সংরক্ষিত আসন কেন, তাহলে আবার শিক্ষকদের জন্য কোটা কেন? এটা আসলে একটি অর্বাচীন কথা। কারণ আমি আপনাকে প্রথমেই বলেছি যে একটি সমতার জায়গায় না এসে কখনো একই সমতায় একই একই যোগ্যতায়, দক্ষতা নিয়ে দৌড়তে পারবে না। আমার জেন্ডারের বিষয়ে একটি কথা আছে, আমরা যেটা বলি নরমালি তো ডিসক্রিমিনেশন একটা বৈষম্য, কিন্তু আমরা বলি পজিটিভ ডিসক্রিমিনেশন।
একটি রাষ্ট্র যখন শুরু হয় বা একটি প্ল্যাটফর্ম যখন শুরু হয়, একটা কোনো কিছুর প্ল্যাটফর্ম, তাকে এক জায়গায় দাঁড় করাতে হলে যে ডিসক্রিমিনেশন করতে হয়, মানে এটাকে একটা এক ধরনের মানে ইতিবাচক বৈষম্য করতে হয়। কারণ ইতিবাচক বৈষম্য যদি আপনি না করেন, তাহলে আপনি সমতায় আনতে পারবেন না। একটি উদাহরণ দেই, আপনি একজন পুরুষ, আপনি যখন ৭০ মাইল বেগে দৌড়াতে পারবেন, আ খুবই ভালো। কিন্তু আমি একজন নারী, যে আমি আসলে চর্চাটা করার সুযোগ পাইনি রাষ্ট্রের কাছে বা আমার পরিবারে বা সমাজে। তো আমি যদি ৭০ কিলোমিটার বেগে আপনার সঙ্গে দৌড়ই, তো আমাকে আপনার অবশ্যই ইকুইপমেন্ট দিতে হবে। সেটা হলো আপনি আমার আমার কোনো আ চা চাকাওয়ালা জুতা দিতে পারেন। আপনি আমাকে রেসটা কমিয়ে দিতে পারেন যে আমি ৫০ কিলোমিটারে যাবো, দেন আপনি ৭০ সমতায় আসবে। আপনি আমাকে লম্বা সময় ধরে কোচিং দিতে পারেন। আ এই ধরনের অনেকগুলো সুবিধা, নাগরিক সুবিধা আপনি দিতে পারেন। আমি সহজ করে বললাম। তো আপনি যখন কোটা বলেন, বিশেষ করে আপনি যদি সংরক্ষিত আসন বলেন, নারীদের তো ওই জায়গায় আনাই হয়নি। এখন সংরক্ষিত আসন দিয়ে তাদের বোঝানো হয়েছে, দেখো এটা হলো রাজনীতি, এটা হলো সংসদ। এখানে চিন্তা করে এই আইনগুলোকে তোমরা পাস করবে এবং তোমাদের পার্টিসিপেশন, অংশগ্রহণটা আছে রাষ্ট্রে। এবং হ্যাঁ, হয়তো ওইভাবে কম্পিটিশন করে তারা আসার জন্য তখনও যোগ্যতা অর্জন করেনি। এখনের অবস্থাটা একটু আলাদা। আমি ১০ বছর আগের কথা বলছি। তখন সংরক্ষিত আসনটা ভীষণ দরকার ছিল। আমি মনে করি এখনো দরকার। এবং অধিকারের কথা যদি বলেন, সম্প্রতি যেটা বন্ধ হয়ে গেল কোটাতে, যে নারীরা আর আগে একটি প্রাইমারি স্কুলের একটা চাকরি করার ক্ষেত্রে নারীদের একটি কোটা ছিল। তো এই নারীগুলো যারা প্রাইমারি স্কুলে চাকরি করার কোটাটা কাদের বেশি কাজে লাগতো? যারা প্রান্তিক নারী, যারা মফস্বলে গ্রামের নারী, তাদের বেশি কাজে লাগতো। কারণ তো ওখানকার বাবা-মারা আ শ্রমিক হোক, কৃষক হোক, তারা কি করতো? একটা মেয়েকে তাদের সর্বস্বটুকু দিয়ে চাইতো যে মেট্রিক পাস করুক। তাহলেই তো অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন একটি চাকরি পাবে। পরে সে ইন্টারমিডিয়েট করবে। অথবা ইন্টারমিডিয়েট পাসটা আমি কষ্ট করে করাই, লোন এনেই করাই, জমি বিক্রি করাই, ও তো একটা চাকরি পাবে। কারণ ওর একটা কোটা আছে রাষ্ট্রের কাছে। ও চাকরিটা পেলে আমার পরিবারেও সচ্ছলতা আসবে। আর বিয়ের বাজারে পাত্রী হিসেবে ওর দামও হবে। ও কিছু উপার্জনও হবে। সামগ্রিক অর্থে নারী ক্ষমতায়িত হবে। তো এইটাকে পজিটিভ ডিসক্রিমিনেশন বলে এবং প্রত্যেকটি রাষ্ট্রেই নারীর জন্য, বিশেষ করে আমরা যারা আ আ আপনি উন্নয়নশীল বা উন্নত হয়নি এরকম মধ্যম মানের উন্নয়নশীল, এইসব দেশে প্রত্যেক জায়গায় নারীদের জন্য আসলে কোটা থাকা দরকার, তাদের পজিটিভ ডিসক্রিমিনেশন করে তাদের সমান অ্যালাইনমেন্টে আনার জন্য। তো সংরক্ষিত আসনকে আমি সেটাই মনে করি। এরপরও আপনি যদি মনে করেন যে সংরক্ষিত আসনের বাইরে অবশ্যই কিছু তো অবশ্যই ক্যাপাবল, দক্ষ, সুদক্ষ রাজনীতিবিদ বাংলাদেশে নারী রাজনীতিবিদ আছেন। তারা কিন্তু সরাসরি সংরক্ষিত আসনের বাইরে এসে রাজনীতি অংশগ্রহণ করছে নির্বাচনে। কারণ তাদের দীর্ঘ পথ পরিক্রমা আছে। তারা অনেকেই রাজনৈতিক পরিবারের সন্তান, অনেকেই খুব সুশিক্ষা পাওয়ার জন্য, তারা সুশিক্ষা পাওয়ার সুবিধা তারা পেয়েছে। অনেকেই দেখবেন তারা দেশের বাইরে পড়াশোনা করে এসছে। রাজনীতিটাকে তারা খুব ভালোভাবে বোঝে এবং তাদের সাহস আছে এবং পারিবারিকভাবে তারা অপেক্ষাকৃত ধনী, ধনী সম্পদের মালিক। তো এই অ্যাসিস্ট্যান্স গুলো তার সঙ্গে আছে বলেই সে সরাসরি রাজনীতিতে বা সরাসরি নির্বাচন করার সাহস এবং অধিকার পেয়েছে এবং পরিবারের খুব বড় একটি সাপোর্ট আছে তার ক্ষেত্রে। কিন্তু আপনি যে আপামর নারীর কথা বলেন, গ্রামীণ প্রান্তিক নারীর কথা বলেন, তার কিন্তু এই সহযোগিতা, এই সাপোর্টটা নেই। এই জিনিসটা নেই। না অর্থ, না শিক্ষা, না সুযোগ, না সামাজিক ব্যারিয়ার, সামাজিক অবস্থান নাই। সুতরাং সে তো সরাসরি নির্বাচন করতে পারবে না। কিন্তু নেতৃত্ব যদি থাকে, নেতৃত্বের গুণটি যদি তার মধ্যে কিছুটা থাকে, তাহলে কিন্তু সে যদি মানে খুবই সাবমিসিভ হয় তার রাজনৈতিক দলের প্রতি, তাহলে কিন্তু সে একটি কোটা, সংরক্ষিত কোটায় আসতে পারে, এসে সে শিখতে পারে। আসলে রাজনীতি একটি চর্চা। যেকোনো শিল্পের মতনই রাজনীতি একটি চর্চার জায়গা। এখানে দুম করে এসে ভাটিয়ালি ভাওয়াইয়া গাওয়া যায় না। লম্বা পরিক্রমার মধ্যে থেকেই রাজনীতিতে আসতে হয়। তো আমার সেটাই মনে হয়। আগামী পরিকল্পনার কথা আগামী দিনে বললেই ভালো হয়। কারণ এখন যেই অবস্থায় আছি আমরা রাজনীতি নিয়ে, সেই অবস্থায় নারীদের অংশগ্রহণ, বিশেষ করে ভোটের বাইরে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নাই। তবে আমি মনে করি যাদের প্রচুর নারী ভোটাররা ভোটে অংশগ্রহণ করে, স্বাধীনভাবে ভোট দিতে পারে, নিজেদের সিদ্ধান্ত নিতে পারে, সেই ধরনের কিছু আসলে পদক্ষেপ নেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর এবং as well as আমার মনে হয় রাষ্ট্রকেও নিতে হবে সেই দায়িত্বগুলো আরকি। ধন্যবাদ। সেক্ষেত্রে যদি আমি আপনার কাছে আরেকটি সম্পূরক টাইপেরই প্রশ্ন করি, সেটি জি, হচ্ছে ধরেন প্লিজ। এই যে
দীর্ঘ বাংলাদেশের দীর্ঘ পথ পরিক্রমায় আর কি জি। নারীদের যে এই যে অধিকার যে বিষয়গুলো বলছেন সেগুলো আসলে কতদূর এগোলো, এবং এই যে আমি আরেকটা যেটা প্রশ্ন করেছিলাম যে আসলে আমাদের যে পরিকল্পনায় তাদেরকে ক্ষমতায়ন বা অন্যান্য ক্ষেত্রে পরিকল্পনায় যারা নারী অধিকার এবং এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, ক্ষমতায়ন এই বিষয়গুলো তাদেরকে আসলে পরিকল্পনাগত ত্রুটি আছে কিনা, বা পরিকল্পনায় আসলে অন্য ভাবে পরিকল্পনার নতুন করে পরিকল্পনার সময় এসেছে কিনা সেই বিষয়টি। দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে কতদূর আমরা এগোলাম এটা একটা, দ্বিতীয়ত যে আমাদের নতুন করে আসলে পরিকল্পনার সময় এসেছে কিনা সেই বিষয়টি। দেখুন, ধন্যবাদ। এই প্রশ্নের সঙ্গে একটা প্রাসঙ্গিক কথা এসে যায়। আমি বহুবার শুনেছি যখনই কথা বলতে যাই যে, বাংলাদেশের ২ জন নারী প্রধানমন্ত্রী এসেছেন। সাহসের সঙ্গে আমি মনে করি যে খুবই দক্ষতার সঙ্গে তারা প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রের। আরো এই ২ জন আরো প্রজ্ঞাবান রাজনীতিবিদ ছিলেন। তারা মন্ত্রিপরিষদে ছিলেন। সে কথা অতি সত্য। কিন্তু এই কথাটাও অতি সত্য যে যখন নারী একটি দলের বা একটি পরিবারের বা একটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, সে কিন্তু বেশিরভাগ সময় 90 ভাগ সময় পুরুষতান্ত্রিক অবকাঠামো দ্বারা বেষ্টিত থাকে। পুরুষতান্ত্রিক চিন্তা দ্বারা সে আসলে আচ্ছন্ন থাকে। সে যদিও নেতৃত্ব থাকে, যদিও তার ক্ষমতা আছে এই নারীর এই ব্যারিয়ার গুলো থেকে বাধাগুলো মুক্ত দেওয়ার, কিন্তু সে সবসময় তার ভোট হারাবে কিনা, তার জনপ্রিয়তা হারাবে কিনা, কারণ দেশের বেশিরভাগ সংগঠনের কাঠামো তো পুরুষতান্ত্রিক এবং পুরুষরাই সে কাঠামোগুলো তৈরি করে, এবং বেশিরভাগ পুরুষই যারা এই সিদ্ধান্তের জায়গায় কাজ করে তারা আসলে নারীর মুক্তির সম্পর্কে খুব ভালো ধারণা রাখে না, আন্তরিকভাবে চায় না, এবং তারা একটা চ্যালেঞ্জ মনে করে যে নারীরা যদি সমান পায় আমাদের সামনে এগিয়ে এসে সমতার সঙ্গে সকল কাজে অংশগ্রহণ করে, রাষ্ট্রীয় কাজে বিশেষ করে, তাহলে তারা একটা চ্যালেঞ্জ মনে করে, এবং এই চ্যালেঞ্জ থেকেই তারা সবসময় কোনো কিছু পরিকল্পনা বা কোনো কিছু বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটিং সব জায়গাতেই তারা কি করে, একটু খাটো করে রাখে, একটু ছোট করে রাখে, কারণ তারা চ্যালেঞ্জ বোধ করে, ফিল করে। তো এই জন্যই আসলে আমরা আগানোর যদি কথা বলেন, খুব একটা আগাতে পারিনি। আবার যদি কথা বলেন যে আমরা গত এত দশকে দেশের বয়স তো 54 হলো, 54 বছর বয়সে আসলে আমরা অনেক টানাপোড়েনে ছিলাম। খুব যে স্মুথলি আমার দেশটা চলেছে তা কিন্তু নয়। যদি স্মুথলি দেশটা চলতো, রাজনৈতিক ভাঙাগড়া যদি না হতো, তাহলে হয়তো আমরা আরেকটু আগাতে পারতাম। কিন্তু এই এই বছরগুলো এইগুলোতে যেটা হয়েছে যে আমরা ভিজুয়াল হয়েছি। মানে একটি উদাহরণ, আপনার সঙ্গে আজকে আমি অনলাইনে কথা বলছি। এটা কিন্তু একটা ইস্যু যে আমি কথা বলতে পারছি, কথা বলা উচিত, কথা বলতে হয়। এই যে একটু ভিজুয়ালিটি আসা, এবং এই যে আমাদের শ্রমিকরা কোন গার্মেন্টস সেক্টর, আ নির্মাণ শ্রমিক, চাতাল শ্রমিক, আ উম আরো অনেক যে কুটির শিল্পগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে নারীদের একটা অংশগ্রহণ কিন্তু বেড়েছে। যেটা আপনি ভিজুয়াল করতে পারছেন। আর ভিজুয়াল করার জন্যই আমরা মনে করছি একটু পজিটিভ ডিসক্রিমিনেশন করা উচিত। তাদের জন্য একটু বাসে সিট বরাদ্দ করা উচিত। তাদের সমান বেতন দেওয়া উচিত। তাদের শ্রমিকদের সমান মজুরি দেওয়া উচিত। এই ইস্যুগুলো চলে এসছে, এবং ফ্যামিলি প্ল্যানিং এ তাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। সে কয়টি বাচ্চা নেবে কি নেবে না, এবং বিয়ের ক্ষেত্রে তার একটা মতামত নেওয়া উচিত। বাল্যবিবাহের ব্যাপারে আমরা খুবই সোচ্চার। একদম যে এগিয়ে আসেনি দেশ তা আমরা বলছি না। ৭১ যে ধ্বংস অবস্থায় আমরা ছিলাম, যে বেচাকার অবস্থায় ছিলাম, যে ট্রমা দিয়ে গেছে বাংলাদেশে ২ লক্ষ নারীরা তাদের সম্ভ্রম হারিয়েছে। তারা শিকার হয়েছে ধর্ষণের। এই ২ লক্ষ নারী যে ট্রমা তৈরি করেছে, আর ৫ লক্ষ নারীকে বা আরো ৩ লক্ষ নারীকে, বা ৭ কোটি মানুষের মধ্যে যদি ৩ কোটিও নারী থাকে তখন, সরি আমার ডাটাটা ঠিক মনে নেই। এই ২ লক্ষ মানুষের ২ লক্ষ সম্ভ্রমহীন মানুষ, সম্ভ্রম হারানো যে নারী, তারা যে টোটাল জাতিকে ট্রমা করে দিয়েছে, সেটাই তো আমরা ১০ বছরে আসলে উত্তরণ করতে পারিনি। তো নারীদের ৭১ যে কি ট্রমা হয়েছে, তারপর তো আমরা খুবই গো স্লো প্রসেস এ এগিয়েছি। এরপরে রাজনৈতিক টানাপোড়েন, বিভিন্ন ভাঙচুর, এবং আমরা আসলে নারীদের জন্য আলাদা করে ভাবার কোনো একটি দশক পাইনি যে এই দশকে আমরা নারীদের জন্য ভাববো, নারী বান্ধব পরিকল্পনা করব, নারী বান্ধব বাজেট করব, নারী বান্ধব কোটা তৈরি করব, দেন আমরা সমানে আসবো। দেন আমরা সমতায় আসবো। দেন আমাদের কোটা উঠে যাবে।
তারপরে আমরা সমানে সবাই একই সাথে রাজনীতি করতে পারবো, একই সাথে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো। কিন্তু আমরা পিছিয়ে রাখা একটা মানুষ, হাজার হাজার বছরের পিছিয়ে রাখা একটা গোষ্ঠী, জনগোষ্ঠী, সে সমান জায়গায় সমান তালে কিভাবে আসবে? সো আপনার কোশ্চেনের ২টা অ্যান্সার, যে আমাদের জন্য আলাদা করে কেউ ভাবেনি, এত বছরে আলাদা করে চিন্তাই করেনি, কারণ পুরুষতান্ত্রিক কাঠামোতে আমাদের পলিসিগুলো, আমাদের পরিকল্পনা তৈরি হয়। আর দ্বিতীয়ত, আমরা একদম পিছিয়ে আছি তাও নয়, আমরা ভিজুয়াল হয়েছি, আমরা ভিজুয়াল হতে পেরেছি, আমরা কথা বলতে পেরেছি, কম সংখ্যক হলেও কথা বলতে পেরেছি। জি, জি, ধন্যবাদ। ধন্যবাদ। আমি আবার পুরনো বিষয়টাতে একটু ফিরে যাই। সেটা হচ্ছে যে নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসন রয়েছে জি, একটা। জি, কিন্তু এখন অনেকেই দাবি করেন যে এটা সরাসরি নির্বাচন হওয়া উচিত। কিন্তু নারীদের এই ক্ষমতায়নে আসলে এই সরাসরি নির্বাচন, এক নম্বর কথা হচ্ছে যে এই সংরক্ষিত আসন এটুকু কতটুকু প্রভাব রাখছে, বা কতটুকু আপনার নারীর ক্ষমতায়নে কাজ করছে একটা। আরেকটা হচ্ছে যে যদি সরাসরি নির্বাচন হয় সেক্ষেত্রে কি পরিবর্তন হবে, এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। না, বাংলাদেশে এখন যে কোটা ভিত্তিক আছেন যারা সংরক্ষিত আসনে নারীরা অংশগ্রহণ করে থাকেন, এটি একটি অত্যন্ত ইতিবাচক এবং একটি একদম সময় সাপেক্ষ একটি পদক্ষেপ আমি মনে করব। কারণ আমি আগেই বলেছি, রাজনীতি করা, রাজনীতি বোঝা এবং রাজনৈতিক চর্চাটাই আমরা করে আসতে পারিনি। সুতরাং তাদের যদি একই সমান জায়গায় আমি আনতে চাই, পাশাপাশি চেয়ারে বসাতে চাই, তাদের কিছু সুবিধা দিতে হবে। মানে আমরা জেন্ডারে একটি উদাহরণ দেই, যে এটা ভিজুয়াল করতে পারলে ভালো হতো, যে একজন ছেলে একদম একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে, একজন ছেলের স্বাভাবিক হাইট 5 ফিট 6 ইঞ্চি। আরেকজন নারীর স্বাভাবিক হাইট বাংলাদেশে ধরেন 5 ফুট 2 ইঞ্চি অথবা 5 ফিট। এখন একই দেয়ালের পাশে দাঁড়িয়ে যদি তারা ফুটবল খেলা দেখতে চায় দেয়ালের বার থেকে, তাহলে ছেলেটি কিন্তু দেখতে পাচ্ছে যে তার দেয়ালটা 5 ফিট 3 ইঞ্চি, সে দেখতে পাচ্ছে সে 5 ফিট 6 ইঞ্চি লম্বা। কিন্তু একজন নারী যখন 5 ফিট বা 5 ফিট 2 ইঞ্চি লম্বা, সেই নারীটিকে যদি খেলা উপভোগ করতে দিতে চান আপনি, তার পায়ের নিচে অবশ্যই একটি টুল বা টেবিল আপনাকে দিতে হবে। দেন একজন টুল এবং টুল দিয়ে সমান দাঁড়িয়ে তারা বাউন্ডারির ওপাশে খেলাটা দেখতে পাবে। এটা খুবই সহজ একটা উদাহরণ দিলাম। রাজনৈতিক বিষয়টা কিন্তু তেমন। এবং এই যে নারীরা সংসদে এসেছে, এই যে নারীরা সংসদে দাঁড়িয়ে কথা বলছে, এই যে নারীরা তাদের প্রয়োজনে হাতে চাপড় দিয়ে সে তাকে মানে কোনো আইনকে পাশ করছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এটা রাজনৈতিক প্রভাব আছে। অবশ্যই রাজনৈতিক প্রভাব আছে। কোনো একটা প্রতিষ্ঠান, ইভেন কি একটি পরিবারও রাজনৈতিক প্রভাবের বাইরে নয়। রাজনীতিক মানে দেশ চালাচ্ছে, ভোট হচ্ছে তা নয়। পরিবারও একটা রাজনীতি। আসলে মানুষের জীবন রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো যে এই যে আসন, সংরক্ষিত আসন, এটা অবশ্যই একটি শুভ কাজ, একটি খুবই পজিটিভ ভাইব দিচ্ছে রাষ্ট্রে এবং আগামী পৃথিবীতে। এবং একজন নারী, একজন জেলা থেকে একজন নারী যখন এখানে প্রতিনিধিত্ব করে, তখন কিন্তু গ্রামের ওই নারীটি স্বপ্ন দেখে, বা ওই স্কুলের বাচ্চাটি, কিশোরী মেয়েটি, বা ওই কলেজের অল্প বয়সী মেয়েটি কিন্তু স্বপ্ন দেখে বা দেখতে থাকে, না আমাদের জন্য জায়গা আছে, আমরা ফেলনা না, আমাদের প্রতিনিধি আছে, আমিও কখনো ওই জায়গাতে যাব। ওই জায়গায় যাওয়া মানে আমিও দেশের রাষ্ট্রের সিদ্ধান্ত নেয়ার অধিকার কখনো পেতে পারি। তো এটা একটি অবশ্যই একদম একটি কিভাবে বলবো, একটু সঠিক একটি সিদ্ধান্ত, এটা অবশ্যই হওয়া উচিত। আর পরের প্রশ্নটা কি ছিল? পরের প্রশ্ন যেটি ছিল সেটি হলো যে এটা যেহেতু সরাসরি নির্বাচনের কথা বলছে জি, অনেকেই, জি। সেটাতে আসলে কি ধরনের পরিবর্তন হবে বলে আপনি মনে না, করেন যদি সরাসরি নির্বাচন হয় নারী সংরক্ষিত আসনের না, যে নারী? নারী তো আমি বুঝতে পেরেছি। সরি, নারী তো সরাসরি সংরক্ষিত আসনের বাইরে নির্বাচন কিছু করছে। যাদের আমি বললাম তাদের অর্থ, বিত্ত, শিক্ষা, পারিবারিক সহযোগিতা এবং রাজনৈতিক পারিবারিক লম্বা দীর্ঘ ইতিহাস আছে। আপনি খুঁজে দেখবেন বাংলাদেশের যে কয়জন প্রমিনেন্ট নারী রাজনীতি করে, দেখবেন প্রত্যেকেরই দাদা, বাবা থেকে তারা রাজনৈতিক পরিবারের মধ্যে থেকে আসছে। তারা গানের মতন রাজনীতিকে চর্চা করে এসেছে। এখন যদি সকলকে সমানভাবে প্রতিযোগিতা করে আপনি সংসদ সদস্য আনতে চান, যে নির্বাচন হচ্ছে, সেটা আপনি পারবেন না। কারণ নারীর কি আছে বলেন? রাষ্ট্র নারীকে উন্মানুষ করে রেখেছে। নারীর সম্পত্তির অধিকার নাই। নারী শিক্ষায় পুরুষের একজন ছেলের সমান অধিকার পায় না। নারী খাদ্যে পায় না। নারী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পায় না। এখন পর্যন্ত বাংলাদেশের নারীদের ৩০ বছর হোক, তার বাবা-মা সিদ্ধান্ত দেয় তুমি কাকে বিয়ে করবে, করবে না। তুমি কোন স্কুলে কলেজে যাবে, কোন বিষয় পড়বে। তোমার সম্পত্তি তোমার ভাইয়ের চেয়ে অর্ধেক।
তো নারী তো ওখানে উন্মানুষ হয়ে আছে। এখন একটি নির্বাচন করতে হলে নারীর যেমন চৌকস বুদ্ধিমত্তা লাগে, সে সুযোগ পায় না। কারণ তার পেরিফেরি খুবই ছোট থাকে। তার জায়গাটা খুবই ছোট থাকে। আন্তর্জাতিক জায়গায় সে শিখতে পারে না। একজন নারীর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। সবসময় তার পরিবারের পুরুষ বাবা, ভাই বা স্বামী তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে প্রভাবিত করে, তাকে ডিপ্রাইভ করে, তাকে বাধ্য করে। নারীর সম্পত্তি, নারী যেহেতু ব্যবসা-বাণিজ্যে এগিয়ে থাকতে পারে না, নারীর এবং বাবার থেকে সে উত্তরাধিকার সূত্রে সমান সম্পত্তি পায় না। অতএব নারী অর্থের কাছেও অনেক বন্দী হয়ে থাকে। তাকে কারো প্রতি ডিপেন্ড করতে হয়। কারো প্রতি ভরসা করতে হয়। তো নারী যখন অর্থবিত্ত, শিক্ষা এবং প্রসার এবং পেরিফেরিটা ছোট থাকে, তখন সে কিভাবে একজন পুরুষের সঙ্গে কম্পিটিশন করে, আবার প্রতিযোগিতা করে নির্বাচন করবে, সেটা তো সে পারবে না। তাকে আগে থেকেই তার পায়ে থেকে জুতো খুলে নেয়া হয়েছে, পিছিয়ে রাখা হয়েছে। তো সেটা যার যে যোগ্যতা আছে কয়েক পার্সেন্ট, 10% বা 5% তারা হয়তো করতে পারবে, তাদের সেলুট জানাই। কিন্তু আপামর যে নারী, তারা আসলে এখনো অতটা ক্ষমতায়িত রাষ্ট্র তাদের করেনি, সুযোগ তাদের দেয়নি, নাগরিক সুবিধা বা সুযোগ, যে তারা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে, সমান প্রতিযোগিতা করে ওপেনলি তারা সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে। কারণ এটা রাষ্ট্রের দায়, নারীর নিজের দায় নয়, আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর করে বিষয়টি বলেছেন। আমি আরেকটা প্রশ্ন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে, জি আমি প্লিজ। আরেকটা প্রশ্ন করতে চাই। অনেকেই যেটা মানে সাধারণ, আমি অনেক পুরুষদের মধ্যেই শুনি বা যে জিনিসটা শোনা যায় সেটা হলো যে বলে যে নারীদের অগ্রগতির পিছনে আসলে নারীরা যে এই যে এগোতে পারছে না, বা এইসবের ক্ষেত্রে আসলে যারা নারীবাদী, মানে আমাদের এখানে যেটা বলা হয় যে নারীবাদী, বা যারা নারীদের এই এক্সট্রিমিস্ট নিয়ে কাজ করছে, তারা যে ধরনের মানে এজেন্ডা করে, সেটা আসলে দুই পক্ষের, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে এক ধরনের কি বলে এটাকে, মানে পরস্পর একটা যুদ্ধাঙ্গেই যে ভাব, মনোভাব, এইটাকে আসলে উস্কে দেয়। আপনি কি মনে করেন যে এইটা আসলে কোনো মানে এইটা কি কোনো আছে আসলে, মানে এই বিষয়টা কি মানে না, এই কথাটার আসলে ব্যাখ্যাটা কি একটু আমি আমি জানতে চাই। বুঝতে পেরেছি আপনার। এটা একটা অবান্তর প্রশ্ন এবং একটা মূর্খদের প্রশ্ন। কারণ নারীবাদ একটি আদর্শ। যেমন আ আ আপনারা বলবেন যে কমিউনিস্ট, ফেমিনিস্ট এই এবং আরো আছে। তো এগুলো একটি মানুষের আদর্শ। নারীবাদ মানে যে শুধু নারীরাই করবে তা কিন্তু নয়। নারীবাদ একটি আদর্শ, যেকোনো কেউ এটা চর্চা করতে পারে। যেকোনো কেউ ধারণ করতে পারে, চর্চা করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা নারীরা বেশি এগিয়ে আছি নারীবাদ নিয়ে। কিন্তু এটাও তো সত্যি কথা যে অনেক পুরুষ আছে বাংলাদেশে, তারা আসলেই খুব ভালো একজন নারীবাদী, আদর্শ নারীবাদী। যদি না হতো তাহলে আমাদের এত ব্যাপক সংখ্যক আপনি রাজপথে দেখতে পেতেন না। কারণ আমাদের সঙ্গে যারা বসবাস করে, বাবা বা আমার পরিবারের যে পুরুষ মানুষ বা আমার হাসব্যান্ড, এরা আসলে সত্যিকার অর্থে নারীবাদী না হলে কিন্তু আপনারা আমাকে আজকে এখানে ডাকতে পারতেন না। একটা মানুষ কখনো আদর্শ নিয়ে আগায়, তখন যুদ্ধ করতে ক্লান্ত হয়ে যায়। আমরা কিন্তু ক্লান্ত নই। আমরা অবশ্যই এই সকল পুরুষ নারীবাদী আমাদের পরিবার এবং আমাদের যারা প্রতিবেশীর সঙ্গে আছে, সেই মানুষগুলোর উৎসাহ থেকেই কিন্তু আমরা নারীদের অধিকার নিয়ে কথা বলি। এইটা। আর যেটা হলো যে চ্যালেঞ্জ নয়, যারা ভীত এবং যারা নারীবাদ বিষয়ে খুবই কম ধারণা রাখে, তারাই আসলে বলে যে নারী আর পুরুষের মুখোমুখি চ্যালেঞ্জ করিয়ে দেওয়ার জন্যই নারীবাদ। নারীবাদ আসলে চ্যালেঞ্জ করে পুরুষতন্ত্রকে। একটি পুরুষতন্ত্র একটি আরেকটি নেতিবাচক আদর্শ, যে নারীদের অবদমন করে রাখে। আসলে সেই যে কাঠামোটাকে চ্যালেঞ্জ করে। আপনি একটি ছোট্ট উদাহরণ দিলে দর্শক হয়তো বুঝতে পারবে। যেমন একটু আগে আমি বলেছি সম্পত্তির অধিকার। এখন ধরেন যে আমি যদি খুনি হই, একজন মানুষকে প্রকাশ্যে খুন করি, রাষ্ট্র আমার জন্য সর্বোচ্চ কি বিচার ব্যবস্থা করেছে? ফাঁসি। তাই নয় কি? আপনি যদি একজন পুরুষ, আপনি যদি একজন মানুষকে খুন করেন, রাষ্ট্র তার জন্য সর্বোচ্চ বিচার ব্যবস্থা কি রেখেছে? ফাঁসি, তাই নয় কি? তো রাষ্ট্র যখন সম্পত্তির অধিকার দেয়, তখন রাষ্ট্র আমার জন্য ধর্মের আইনকে নেয়, আপনার জন্য। তখন আমাকে অর্ধেক দিয়ে ঠকিয়ে দেওয়া হয়। তাহলে কি হবে? ধর্মের আইন কি মানবে না? নিশ্চয়ই মানবে। কিন্তু রাষ্ট্রের নিজস্ব একটি আইন থাকা দরকার। প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার রাষ্ট্রের কাছে। আমি তো ইচ্ছে করে নারী হয়ে জন্মাইনি। আমি তো ইচ্ছে করে এই রাষ্ট্রে জন্মাইনি। তো রাষ্ট্র তুমি যখন নাগরিক সুবিধা দিবে,
তুমি যখন সিটিজেনশিপের জন্য করবে, তুমি আমাকে সমান সুবিধা দিবে, আমাকে সমান অধিকার দিবে প্রত্যেকটি ইস্যুতে। তো সেটা তুমি যখন না দাও, তখন তো আমি তোমাকে চ্যালেঞ্জ করবই। কেন আমি রাত ৩টায় বেরোতে পারবো না, আপনি বেরোতে পারবেন? রাষ্ট্র ব্যর্থ আমার নিরাপত্তা দিতে। সো আমি তো রাষ্ট্রকে চ্যালেঞ্জ করব। কেন আমি সম্পত্তির অধিকার অর্ধেক পাবো? আমি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করব। কেন আমি অভিভাবকত্ব পাবো না? আমি অভিভাবক, আমার একার, আমার মনে হচ্ছে আমি অভিভাবক। আমি সেখানে কেন একজন পিতারও অভিভাবক থাকতেই হবে? তো এই ধরনের অনেকগুলো ইস্যু আছে। নিশ্চয়ই আরেকদিন সুযোগ পেলে কথা বলব। যে ইস্যুগুলো আসলে পুরুষতন্ত্রের বানানো। বাজেট, আপনি যদি বাজেট নিয়ে ঘাটাঘাটি করেন, প্রত্যেকবার আমরা বাজেট হওয়ার আগে খুব চিৎকার চেঁচামেচি করি। আমরা অল্প কয়েকটা ভয়েস, হয়তো বাংলাদেশে ২০০ নারী ভয়েসও নয়। কিন্তু কোনোদিনই নারী বান্ধব বাজেট বাংলাদেশে হয় নাই। আজ পর্যন্ত হয় নাই। কোনো একপাক্ষিক রাজনৈতিক দলকে আমি বলব না, হয় নাই। তো এই যে হয় নাই, আমরা চাই, আমাদের প্রয়োজন এই জিনিসগুলো। কতগুলো খণ্ডিত আইন করে রাখছে বাংলাদেশে, যেটার কোনো সংস্কার হয়নি। তো আমরা যখন চ্যালেঞ্জ করি, তখন আমরা পুরুষতন্ত্রকেই চ্যালেঞ্জ করি। আমরা কোনো পুরুষকে চ্যালেঞ্জ করি না। পুরুষতন্ত্র একজন নারীও ধারণ করতে পারে, একজন পুরুষও ধারণ করতে পারে। ২ টা উদাহরণ দেই। আপনি জানেন, আমি জানি না দীর্ঘ করছি কিনা। আপনি জানেন যখন ইয়াসমিন হত্যা হয়েছিল দিনাজপুরে, সেইবার আমাদের সিডিও সনদে আমরা আমাদের যখন তখনের প্রাইম মিনিস্টার প্রয়াত খালেদা জিয়া, উনি তখন সিডিও সম্মেলনে ছিলেন। আমাদের এখানে তখন খুব বীভৎসভাবে ইয়াসমিন হত্যা হয়েছিল দিনাজপুরে। উনি তখন সাইন করেছিলেন। তো সাইন করেছিলেন উনি তখন অনেক বিশ্বের সকল তো নারীদের সঙ্গে সমতা করে সকল আইনগুলো, সকল কোশ্চেন গুলো মেনে নিয়ে উনি সিগনেচার করছেন, স্বাক্ষর করছেন যে আমরা তোমাদের সঙ্গে আছি সিডিও সনদের সঙ্গে। কিন্তু এই দেশে ইয়াসমিনিয়া তুলকামাল কাণ্ড, এক ইয়াসমিনকে মারার জন্য আরো ৪ জন বোধহয় তখন খুন হয়েছিল, যদি বিচার হয়েছে। তো এই যে মানে প্রতিমা একটার সঙ্গে একটা কনফ্লিক্ট করে। যেমন ১১ সালে নারী নীতিমালা হয়েছে, আজকে ২৫ সালে কোনো একটি প্রধানমন্ত্রী সেই নারী নীতিমালাকে আইন করতে পারেনি। কিন্তু আমরা মহিলা পরিষদ থেকে ২০০৫ সাল থেকে অভিন্ন পারিবারিক আইন নিয়ে কথা বলি, আমরা প্রপত্র দেই, আমরা সোচ্চার হই, আমরা রাস্তায় দাঁড়াই। কিন্তু দুইজন নারী প্রধানমন্ত্রী কিন্তু ছিল, এবং তার সঙ্গে নারী উপদেষ্টা ছিল, যারা মন্ত্রিসভায় ছিল, যারা তাদের মন্ত্রণা দিত, যারা তাদের সদুপদে দিত। আমাদের সেই অধিকার কিন্তু তারা দেয়নি। তো আমি এই কথাটা বলছি, একদম মূর্খ মানুষরাই বলে নারীদের পুরুষের সমান, চ্যালেঞ্জ করে দিই। আরেকটি ফিলোসফি আমাদের নারীবাদীদের আছে, আমি লাস্ট লাইন বলি। আমরা সবসময় মনে করি ফেমিনিজম ফর পিস। একজন নারীবাদের আদর্শ আসলে শান্তির জন্য কাজ করি আমরা, কোনো কনফ্লিক্ট ও যুদ্ধের জন্য নয়। আপনি পৃথিবীতে দেখবেন না কোনোদিন কোনো নারী যুদ্ধ লাগিয়ে দিয়েছে, কোনো নারী প্রেসিডেন্ট যুদ্ধ লাগিয়ে দিয়েছে, সে পুরুষকে সহযোগিতা করেছে। পৃথিবীতে কোনো নারী যুদ্ধ লাগায়নি। সো নারীবাদ পুরুষের মুখোমুখি কোনো বিরুদ্ধাচরণ নয়, এটি একটি আদর্শ। ধন্যবাদ। জি, খুবই সুন্দর বলেছেন। এই জায়গাটা ধরে আমি আপনার আরেকটা কথা মানে আমি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু শেষে মনে হলো যে আরেকটা প্রশ্ন করি। সেটা হলো যে আপনি যেমন বলছেন যে এটা একটা যেমন ইজম, যেমন ধরেন মার্কসিজম ছিল কিংবা অন্য যেটা বলে। তো আমার প্রশ্ন যেটা যে আসলে আপনারা কেন তাহলে, যেমন ধরেন ধর্মভিত্তিক দল আছে বা অন্য আরো দল আছে, তাহলে নারীদের এই যে নারীইজম বা এই নারীদের যে বিষয়গুলো রয়েছে বা এই জিনিসগুলোর জন্য তারা কেন আলাদা একটি মানে দল কেন করার সময় মানে এসেছে কিনা বা দল করতে পারে কিনা? কারণ কি হলো, বিশ্বব্যাপী তো বিভিন্ন বিষয় কেন্দ্রিক বা মতবাদ ভিত্তিক দল থাকে, এবং পরবর্তীতে যে এই যে নির্বাচনের সময় তাহলে তো আরো বেশি আমার মনে হয় যে কি বলে এটাকে ডিভিশনটা করা যায়, সেই জায়গাটা আসলে ফিল করেন কিনা সেটা আমি জাস্ট আপনাকে প্রশ্ন করলাম শেষে একটু ছোট করে যদি বলেন। ধন্যবাদ। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এটা আসলে আমি কখনো আগে শুনিনি, এটা খুবই নতুন কোশ্চেন। তো এটা দেখুন, নারীরা এবং নারীবাদ যারা চর্চা করে তারা কিন্তু কোনো বিভেদের প্রশ্নের মধ্যে আসে। আমি বিভেদের কথা বলছি না, ধরেন না, আমি এই বলছি আপনি যেটা বললেন আমি আরেকটু ক্লিয়ার করি যে এই জায়গাটায় ধরেন আপনাদের যে অ্যাক্টিভিজম গুলো আছে সেটা, এবং ধরেন যে এমনি রাজনৈতিক দলের মতোই যদি হয়, এবং এই যে নির্বাচনের সময় সেক্ষেত্রে ধরেন অন্য দল এই যে জোট করে, যেমন জোটের ক্ষেত্রে ধরেন আসন বিন্যাস বা অন্য ক্ষেত্রেও সেক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়, আমি সেই অ্যাঙ্গেল থেকে বিষয়টা বলেছি। হ্যাঁ, আমিও আপনাকে ওখানে আসছিলাম যে
বিভেদের কথা প্রথমে ভাবিনি যে সমান মানুষ সমানভাবে আমরা সমতার কথা বলি, আমরা সাম্যতার কথা বলি, দেন আমরা সমতার কথা বলি। আমরা আমাদের কন্ডিশন বদলাতে চাই, দেন স্ট্যাটাস বদলে যাবে। তো এই বিষয়গুলি আসলে আমরা করি। এখন আপনি যদি বলেন নারীরা কেন মিলে আলাদা একটা দল করলো না, আলাদা একটা রাজনৈতিক গ্রুপ করলো না, এটা আসলে আমি আপনাকে প্রথমেই বলেছি, পরিষ্কার করেই বলি, আবার একটু পরিষ্কার করে বলি, সে হলো যেই সকল নারীরা সুবিধাভোগী নারীরা, রাষ্ট্রের সুবিধাভোগী নারীরা, আমি রাষ্ট্রের বলবো, সমাজের সুবিধাভোগী নারীরা, পরিবারের সুবিধাভোগী নারীরা সামনের লাইনে এসে দাঁড়িয়ে কাজ করছে। আপনি অনেককেই চেনেন, অনেকে অনেককেই চেনে। সেই নারীরা কিন্তু মুক্ত চিন্তার নারী নয়। সেই নারীরাও পুরুষ কাঠামোতে, পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে তাদের চিন্তা চেতনা বন্দী। এটাই যদি না হবে, তাহলে এতজন পাওয়ারফুল নারী, মন্ত্রী, শিক্ষা, এই সেই বহু কিছু ছিল, তাহলে আমাদের জন্য সমান অধিকার, সমান আইন, অধিকার নয়, অধিকার তো চর্চাটা পরে করব, আইনটা তারা কেন পাশ করে গেল না? তারা নিজেদের সুবিধাটাই নিয়েছে। বর্তমানে আপনি যেসব প্রমিনেন্ট নারী নেতৃত্বে দেখেন, এখন সরকারের মধ্যে আছে, উপদেষ্টা হয়েছে বা নতুন পার্টিতে আছে, দেখবেন তারা নিজস্ব সিদ্ধান্ত দিতে পারে না। তারা শুধুমাত্র হুকুমের গোলাম হয়ে রাজনীতির মধ্যে যুক্ত হয়েছে, কারণ তাদের নিজস্ব সুবিধার জন্য। সেই হুকুমের গোলাম নারীরা কখনো মানুষের কল্যাণ করতে পারবে না। তারা সীমিত পরিসরে স্বল্প সময় নিজেদের কল্যাণ হয়তো করতে পারবে, কিন্তু আলটিমেটলি যে বিশাল জনগোষ্ঠী বাংলাদেশে যে প্রান্তিক থেকে উঠে আসা সেই সব নারীদের, নিপীড়িত, অধিকারহীন, অধিকার বঞ্চিত নারীদের কথা তারা ভাববে না, ভাবতে পারবে না। তাহলে তার সুবিধা চলে যাবে, তার চেয়ার টলমল হয়ে যাবে। যে সেজন্য নারী হলে যে নারী বান্ধব, নারী হলে যে নারীর মধ্যে নারীর কথাই ভাবতে হবে, নারীর অধিকারহীনতা নিয়ে কাজ করবে, তা কিন্তু নয়। তো আলাদা দল করার প্রশ্নই আসে না, তারা ভাগের মা হয়ে যাবে তখন। তো সেই জন্য নারীরা আলাদা দলের কথা আসলে কখনো ভাবেনি। আমরা সম্পৃক্তার সঙ্গে নারীর অধিকার আসলে আশা করি যে রাষ্ট্র কর্মে এবং জীবনচারণে সমান অধিকার আমাদের দিক, এটা দেওয়া উচিত, এটা মানবাধিকার। যখন ফেল করেছে তখন আমরা নারী অধিকার নিয়ে সোচ্চার হয়েছি। আরেকটি প্রশ্ন আপনি করেন না, প্রশ্ন আমি আপনাকে করে দিচ্ছি। অনেকে বলে নারীবাদ কেন দরকার, মানবতাবাদী হলেই তো হয়। মানবতাবাদী অনেক অনেক আগে থেকে শুরু হয়েছে পৃথিবীতে। মানবতাবাদীরা যখন ফেল করেছে নারীর অধিকার নিশ্চিত করার জন্য, ঠিক তখনই, বেশি দিন আগে তো নয়, 1960-63 বা আরো একটু আগে, মানে আমেরিকাতে আরো হয় 100 বছর আগে, 18 সাল থেকে অল্প অল্প করে উষ্ণ হচ্ছিল নারীরা যে আমরা মানুষ, আমাদের অধিকার সমান হওয়া উচিত। তো মাত্র 200 বছর আগে হয়তো অধিকার নিয়ে আমরা শুরু করেছি, কিন্তু একটি সমাজ বা পরিবার, রাষ্ট্র কাঠামোতে 1000 বছরের বয়স হয়ে গেছে। তো না, মানবতাবাদ যেখানে ফেল করেছে, মানবতাবাদ যখন নিশ্চিত করতে পারেনি নারীর অধিকারকে একজন মানুষ হিসেবে, তখনই পৃথিবীতে নারীবাদের আসলে উৎপত্তি হয়েছে এবং চলা শুরু করেছে। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক বিষয় আমরা খুব সুন্দরভাবে আলোচনা করতে পেরেছি এবং আপনি খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝিয়েছেন। আমরাও আশা করি যে ভবিষ্যতে আপনি, আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন যেন পূরণ হয়, সেই প্রত্যাশা আমাদের রইল। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে উপস্থিত থাকার জন্য, সংযুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করার জন্য, কারণ আমি খুবই নিজেকে ব্লেসড মনে করছি আপনি আমাকে ডেকেছেন, এবং আপনার মাধ্যমে আমি পাবলিক টকের সমস্ত শ্রোতা এবং দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথির সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।